চলো গুড আফটারনুন। আগের ক্লাসে আমরা মোটামুটি গলগি বডিটা পড়ে ফেলেছি। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কমপ্লিট। এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে গলগি বডিটা প্রায় কমপ্লিট, শুধু একটুখানি পার্ট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে দ্য ফাংশন অফ দ্য গলগি বডি। এটা বলে আজকে লাইসোজোম শুরু করব। তাহলে মোটামুটি এন্ডোমেমব্রেন সিস্টেম আমাদের হয়ে যাবে। আর এন্ডোমেমব্রেন সিস্টেম হয়ে গেলে মানে সেলের প্রায় 90% টপিক শেষ, কয়েকটা শুধু বাকি থাকবে। একটা দুটো ক্লাসের মধ্যে আমাদের সেল চ্যাপ্টারটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেমে যেটুকু পড়েছিলাম আগে দুটো ক্লাসে, তার একটু ছোট্ট পার্ট আমরা এটা পড়েছিলাম যে এটা যদি নিউক্লিয়াসের আউটার মেমব্রেন হয়ে থাকে, তাহলে সেই নিউক্লিয়াসের আউটার মেমব্রেনটা থেকে তৈরি হয়েছিল কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আবার দুটো পার্টে ভাগ হয়েছিল। না প্লাজমা মেমব্রেনের কাছে একরকম ছিল, নিউক্লিয়ার মেমব্রেনের কাছে একরকম ছিল। নিউক্লিয়ার মেমব্রেনের কাছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার আমি নাম দিয়েছিলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ এর গায়ে লেগেছিল রাইবোজোম। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যেটা ব্রাঞ্চ ছিল তার নাম দিয়েছিলাম আমি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইগুলো আমার পড়ানো জিনিস, আগে আমরা পড়ে নিয়েছি। তাহলে এটা ছিল রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা পড়িয়েছিলাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই দুটোর মাঝে যে রিজিয়নটা ছিল সেই রিজিয়নটাকে আমি বলেছিলাম ট্রানজিশনাল জোন। না ডিপেন্ড করছে এটা কোথাকার সেল, তার ফাংশন কি তার উপর ডিপেন্ড করে এই ট্রানজিশনাল জোনটা এসিআর এ কনভার্ট হতে পারে। দিস ট্রানজিশনাল জোন মে কনভার্ট ইনটু আরইআর, এটা আমি পড়েছি। এরপরে আমি বলেছিলাম এই আরইআরও একটা থলি তৈরি করতে পারে, এই এসিআরও একটা থলি তৈরি করতে পারে, বাট এই দুটো থলিকে ভেসিক্যাল বলেছিলাম। বাট এই দুটো ভেসিক্যালের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই যে আরইআর যে থলিটা তৈরি করেছিল তার মধ্যে মেইনলি কি ছিল, তার মধ্যে মেইনলি ছিল প্রোটিন। প্রোটিনটা কি অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম এই রাইবোজোমগুলো এই লুমেনের মধ্যে প্রচুর অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি করেছে। সেই চেনটা ফোল্ড হয়ে এই থলির মধ্যে পড়েছিল কে, রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম। সেই জন্য আমি বলেছিলাম রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম ইজ দ্য রিজিয়ন ফর প্রোটিন ফোল্ডিং। এটা আগের দিন আমরা পড়িয়েছিলাম। তাহলে এর ভিতরে আছে প্রোটিন। প্রোটিন মানে দ্য চেন অফ অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিডের চেন, আর কিছু না, এটা আমরা জানি। ঠিক সেরকম স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম এই থলির মধ্যে আইদার লিপিড অথবা স্টেরয়েড পড়েছিল, ধরে নিলাম দিস ইজ দ্য লিপিড। এবং এই ভেসিকল গুলো ঠিক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু দূর গিয়ে পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে স্যাক লাইক স্ট্রাকচার তৈরি করেছিল, এবং সেই স্যাক লাইক স্ট্রাকচারটার আমি নাম দিয়েছিলাম সিস্টার। এরকম অনেক কটা সিস্টারনি পরপর জুড়ে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করেছিল সেই স্ট্রাকচারটাকে আমরা বলেছিলাম গলগি বডি। তাহলে এই স্ট্রাকচারটার নামই দিয়েছিলাম আমরা গলগি বডি। তাহলে আমি গলগি বডি এমন একটা অর্গানিজম যার শেপও বিভিন্ন রকম হতে পারে। আবার বলেছিলাম গলগি বডি এমন একটা অর্গানিজম যার পোলারিটি রয়েছে। কেন না যেদিকে এসে ভেসিকল গুলো জুড়ছে এই ফেজটার নাম দিয়েছিলাম আমরা সিস ফেজ। আবার যদি এই হতো তাহলে সেলের মধ্যে গলগি বডিতেই পূর্ণ হয়ে যেত, বাট সেটা হয় না, কারণ তারও এক্সপ্লেনেশন বলেছিলাম যে যেমন একদিকে গলগি বডিগুলো তৈরি হচ্ছে ঠিক সেমনি একদিকে গলগি বডিগুলো থেকে ভেসিকল গুলো ভেঙে বেরিয়ে যাচ্ছে। তাহলে একদিকে গলগি বডি তৈরি হচ্ছে সেটাকে আমরা সিস বা ফরমেটিভ ফেজ বলেছিলাম, আর যেদিকে গলগি বডিগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা ম্যাচিওর বা ট্রান্স বলেছিলাম। কারণ এগুলো ছিল পুরনো গলগি বডি, এগুলো ছিল নতুন গলগি বডির সিস্টার। তাহলে এইগুলো এখনো কাজ কমপ্লিট হয়নি, বাট এইগুলোতে যেহেতু কাজ হয়ে গেছে কমপ্লিট, তাই এই গলগি বডিগুলো সিস্টার এগুলো একটা একটা করে আবার ভেসিকলে ভেঙে যাচ্ছে। সেই জন্য গলগি বডি দুটো এন্ড থাকার জন্য গলগি বডিকে আমরা বলেছিলাম পোলারিটি শো করে এমন একটা সেল অর্গানাইজেশন। এইগুলো আগের দিন আমরা মোটামুটি ভাবে পড়ে নিয়েছি।
বাট যেটুকু পার্ট বাকি ছিল সেটুকু পার্টই আমাকে এই মুহূর্তে বলার, তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য গলগি বডি। তাহলে এতটা ছবি আমি এঁকেছি শুধুমাত্র গলগি বডির বেসিক ফাংশনটা বোঝানোর জন্য। তাহলে নিশ্চয়ই এদিকে ভেসিকল গুলো তৈরি হচ্ছে, যেখানে এই ভেসিকল গুলোর মধ্যে নিশ্চয়ই আইদার প্রোটিন আছে, অথবা এই ভেসিকল গুলোর মধ্যে প্রোটিন ছাড়াও লিপিডও থাকতে পারে। তাহলে এই ভেসিকল বা সিস্টার্নি গুলোর মধ্যে প্রোটিন, যে প্রোটিনটা রাফ এন্ডোপ্লাজম পাঠিয়েছে বা যে লিপিডটা স্মুথ এন্ডোপ্লাজম পাঠিয়েছে, সেইগুলো এই নতুন তৈরি সিস্টার্নির মধ্যে রয়েছে। বাট তাহলে ফাংশন কি হচ্ছে, তাহলে এই যে নতুন যে সিস্টার্নিটা হলো, কোনো না কোনো এক টাইমে এই সিস্টার্নিটাও ম্যাচিউর সিস্টার্নিতে কনভার্ট হবে। তাহলে এই সিস্টার্নির সঙ্গে এই ম্যাচিউর সিস্টার্নির কি ফাংশন, ডিফারেন্সটা কোথায়? তার মানে আমি বুঝে যাব অ্যাকচুয়ালি গলগি বডির ভিতরে কি ফাংশন হচ্ছে। ধরে নিলাম গলগি বডির মধ্যে এই প্রোটিনটা এন্ট্রি করেছে, প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিডের চেন। ঠিক সেরকম ধরে নিলাম গলগি বডির মধ্যে এই লিপিডটা এন্ট্রি করেছে, লিপিড মানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এইটা এন্ট্রি করেছে গলগি বডির ভিতরে। বাট গলগি বডির তাহলে ফাংশন কি না, গলগি বডির যত ফাংশন আছে, বইয়ে অনেক ফাংশন পাবে, তার মধ্যে যে ফাংশনটা থেকে তোমাকে নিটে কোশ্চেনটা দেবে এমসিকিউ এর জন্য, তার হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ গলগি বডি ইজ কল্ড প্রোটিন মডিফিকেশন এন্ড সিক্রেশন। শুধু প্রোটিন মডিফিকেশন নয়, ফ্যাটটাকে অনেক সময় মডিফাই করতে পারে। তাহলে গলগি বডির একটা ইম্পর্টেন্ট ফাংশন, যে প্রোটিনটা এই গলগি বডির ভেতরে ঢুকলো, ওই প্রোটিনটা বাইরে যাওয়ার আগে, আমি আগেই বলেছি এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে যে প্রোটিনটা এলো, সেই প্রোটিনটা সেলের মধ্যে ফাংশনও করতে পারে না, ফাংশনাল প্রোটিনে কনভার্ট হতে পারে না, বা সেই প্রোটিনটা সেলের বাইরেও ট্রান্সপোর্ট হতে পারে না। তাহলে যদি এই সেলটাকে বাইরে বা সেলের মধ্যে ট্রান্সপোর্ট হতে হয়, তাহলে গলগি বডির পারমিশন নিতে হবে। কেন? গলগি বডি অ্যাকচুয়ালি কি করে না, গলগি বডি দেখে না যে প্রোটিনটা রাইবোজোম আরইআর পাঠিয়েছে, রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম পাঠিয়েছে, না এই প্রোটিনটার মধ্যে কোনো রকম কোনো জায়গায় ভুল আছে কি। যদি দেখে গলগি বডি না, এই প্রোটিনটাতে এই যে অ্যামাইনো অ্যাসিডটা 3 নম্বর যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, এই জায়গাটা ভুল আছে, না গলগি বডি কি করে না এই অ্যামাইনো অ্যাসিডটাকে কেটে দেয়। তাহলে কি এই প্রোটিনটাকে কেটে এখান থেকে বার করে দিল। তাহলে যে রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম যে প্রোটিনটা পাঠিয়েছে, গলগি বডি নিজের মতো করে সেলের প্রয়োজন অনুযায়ী কখনো কখনো প্রোটিন থেকে কোনো পার্টকে কেটে বাদ দিয়ে দিতে পারে। অথবা এটাও হতে পারে যে প্রোটিনটাই ছিল 5টা অ্যামাইনো অ্যাসিড, গলগি বডি বুঝলো না আরো একটা অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে যোগ করতে হবে, তবেই প্রোটিনটা ফাংশন করতে পারে। তো গলগি বডি কি করে না আবার একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসে এর সঙ্গে জুড়ে দেয়। তাহলে গলগি বডি কি করছে না এই প্রোটিনটার মধ্যে আইদার কিছু পার্ট বাদ দিয়ে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। তাহলে কিছু পার্টকে যেমন ডিলিট করতে পারে, ঠিক কিছু পার্টকে অ্যাডও করতে পারে। তাহলে অ্যাডিশন এবং ডিলিশন এই পুরো ফাংশনটা গলগি বডির মধ্যেই হয়ে থাকে। তাহলে আমরা কি এক কথায় বলতে পারি না দিস ইজ কল্ড দ্য মডিফিকেশন। এই যে ডিলিশনের কথাটা বলছি, আমি পুরো ওয়ার্ডগুলো লিখিনি, ডিলিশন বা অ্যাডিশন এই যে গলগি বডি করছে, এক কথা আমি বলতে পারি দিস ইজ কল্ড দ্য মডিফিকেশন। তাহলে গলগি বডির সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে প্রোটিন মডিফিকেশন। তাহলে তোমাকে যে কোশ্চেনটা করবে না কোন সেল অর্গানেলিটা রিলেটেড টু দা হুইচ সেল অর্গানি ইজ দা রিলেটেড টু দা প্রোটিন মডিফিকেশন, তাহলে এক কথায় তোমার অ্যানসার যেন হয় দা অর্গানিজম শুড বি দা গলগি বডি। তাহলে তোমার যদি কোশ্চেন করে কোন সেল অর্গানেলি রিলেটেড টু দা প্রোটিন ফোল্ডিং, অ্যানসার হবে রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম। তোমার যদি কোশ্চেন করে কোন সেল অর্গানেলি রিলেটেড টু দা প্রোটিন মডিফিকেশন, অ্যানসার হবে গলগি বডি। তাহলে এই জায়গাটা আশা করছি তোমার ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার না এরা কি শুধু মডিফাই করে ফেললো না, দেখলো না প্রোটিনটা যখনই মডিফাই হয়ে গেল, তার মানে কি এই প্রোটিনটা এখন কাজ করার জন্য রেডি। যতক্ষণ না হয়তো এই অ্যামাইনো অ্যাসিডটা তুমি কাটছিলে, ততক্ষণ পর্যন্ত এই প্রোটিনটা ফাংশনাল কোনো এনজাইমে কনভার্ট হতে পারছিল না। যেই মাত্র তুমি এই অ্যামাইনো অ্যাসিডটা ডিলিট করে দিলে গলগি বডির সাথে সাথে এই প্রোটিনটা একটা ফাংশনাল এনজাইমের কাজ করতে শুরু করে।
অথবা এই 5 অ্যামাইনো অ্যাসিড যুক্ত এই প্রোটিনটা কোনো রকম ফাংশন করতে পারছিল না, যেই মাত্র গলগি বডি একটা এক্সট্রা অ্যামাইনো অ্যাসিড একে জুড়ে দিল, মানে মডিফাই করে দিল, সাথে সাথে এটা ফাংশনাল এনজাইমে কনভার্ট হয়ে গেল। তারপরে যে মডিফিকেশনের মাধ্যমে এই প্রোটিনগুলোকে ফাংশনাল ইউনিটে কনভার্ট করার দায়িত্ব হচ্ছে কি গলগি বডি। যে এটা ফাংশনাল ইউনিটে কনভার্ট হয়ে গেল, গলগি বডি তখন এর পিঠে একটা লেবেল লাগিয়ে দিল, বললো যাও তোমার নাম, তোমার কাজ অমুক কাজ, তোমার নাম এই, তোমার নাম হেক্সোকাইনেজ, তুমি গিয়ে গ্লাইকোলাইসিসে হেল্প করো। তোমার নাম কার্বক্সিলেজ, তুমি গিয়ে ক্রেবস সাইকেলেকে হেল্প করো। তোমার নাম থাইরক্সিন হরমোন, তুমি সেলের বাইরে যাও, তুমি গিয়ে হরমোনের কাজ করো। তাহলে যে এই যে পুরো ফাংশনটা কি কোথায় কে যাবে, এই পুরো কন্ট্রোল সিস্টেমটা গলগি বডির কাছে রয়েছে। যেই দেখলো এটা মডিফাই হয়ে ফাংশনাল ইউনিটে কনভার্ট হয়ে গেল, গলগি বডি এখন সেই প্রোটিনটাকে আবার একটা থলির মধ্যে পুরলো, ভেসিকেলের মধ্যে পুরলো, এবং তার গায়ে একটা লেবেল লাগিয়ে দিল, বললো যাও তুমি সেলের, কখনো তাকে বললো তুমি যাও সেলের বাইরে যেতে পারো, অথবা বললো যাও তুমি সেলের ভেতরে গ্লাইকোলাইসিসে পার্টিসিপেট করো। তার মানে যে প্রোটিনটাকে মডিফাই করলো সেই প্রোটিনটাকেও কখনো সেলের মধ্যেই পাঠালো, অথবা সেই প্রোটিনটাকে কখনো সেল থেকে বাইরে যাওয়ারও নির্দেশ দিল। তাহলে আমরা যখন কোন একটা প্রোটিন, ফাংশনাল প্রোটিন সেল থেকে বাইরে যায়, সেই ঘটনাটাকে আমরা বলে থাকি সিক্রেশন বা ক্ষরণ হয়ে যাওয়া। তাহলে আমরা এটাও বলতে পারি যে শুধুমাত্র মডিফিকেশনই করে না, মডিফিকেশনের সাথে সিক্রেশনও করতে পারে। সিক্রেশনও করে। তাহলে আশা করছি এই দুটো, এই জায়গাটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে গলগি বডির কি ফাংশন। তাহলে আমি এই ইম্পর্টেন্ট ফাংশনটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, যে প্রোটিনটা এর মধ্যে এলো বা যে লিপিডটা এলো, সেই প্রোটিন বা লিপিডের মডিফিকেশন করার সেন্টার হচ্ছে গলগি বডি। না শুধু একে মডিফাই করে না, মডিফাই করার পরে ওর গায়ে একটা লেবেল লাগিয়ে দেয়, এবং ওকে কখনো সেলের বাইরে পাঠায়, কখনো সেলের ভেতরেই কাজ করতে নির্দেশ দেয়। তার মানে তাকে সিক্রেশন করার দায়িত্ব হচ্ছে গলগি বডি। এটা ছাড়া আরো কিছু এমসিকিউ এখান থেকে আসতে পারে। সেকেন্ড যেটা তোমার এই ফাংশনের মধ্যে কোশ্চেন আসবে, the first function, সেকেন্ড যেটা নিটের মধ্যে আসে, what is the function of the Golgi body। সেকেন্ড আরো একটা টার্ম তোমরা খুব পরিচিত পাবে না, কখনো কখনো এই প্রোটিন বা কার্বোহাইড্রেট কে ফাংশনাল ইউনিটে কনভার্ট করার জন্য, তাহলে ছিল তোমার কাছে প্রোটিন, গলগি বডিতে এসছে প্রোটিন, অথবা গলগি বডিতে এসছে লিপিড বা ফ্যাট, বাট এই প্রোটিনটা বা এই লিপিড বা ফ্যাটটা ফাংশন করতে পারছে না, এর মধ্যে কোন একটা জিনিস যদি অ্যাড করে দাও তাহলে ফাংশন করতে পারবে না। কি অ্যাড করবে না, গলগি বডি তখন ভেবে দেখলো আমাকে এই প্রোটিনটার মধ্যে যাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে আর কিছু না, কার্বোহাইড্রেটকে অ্যাড করতে হবে। অথবা এই যে লিপিডটা যদি ফাংশন করতে হয়, তাহলে এই লিপিডের সঙ্গে একটা কার্বোহাইড্রেট অ্যাড করতে হবে। তাহলে ছিল তোমার কাছে প্রোটিন, সেই প্রোটিনের সঙ্গে তুমি কার্বোহাইড্রেটকে অ্যাড করে দিলে। তাহলে এই প্রোটিনের সঙ্গে তুমি অ্যাড করলে কাকে না, এটা কার্বোহাইড্রেটকে অ্যাড করে দিলে। তাহলে প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট একটা নতুন ইউনিট গলগি তৈরি করে দিল। না এই লিপিডটাও ফাংশন করতে পারছিল না, তুমি এই লিপিডের সাথে একটা কার্বোহাইড্রেট অ্যাড করে দিলে। না যখনই এই প্রোটিনের সাথে কোনো কার্বোহাইড্রেট, অ্যাকচুয়ালি অলিগোস্যাকারাইড যখন তুমি অ্যাড করবে, তখন এই প্রোটিনটার নাম হয়ে যায় গ্লাইকোপ্রোটিন। এই প্রোটিনটার নাম হয়ে যায় গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোপ্রোটিনটা হয়তো সেলের মধ্যে কোনো না কোনো ফাংশন পারফর্ম করতে পারে, হয়তো দিস অ্যাক্ট অ্যাজ এ রিসেপ্টর, এটা কোনো রিসেপ্টরের কাজও করে দেয় সেলের ভেতর। ঠিক সেরকম এই লিপিডটা একা কোনো ফাংশন করতে পারছিল না, যেই গলগি বডি ওর সঙ্গে কার্বোহাইড্রেটকে অ্যাড করে দিল, তখন এর নাম হয়ে গেল গ্লাইকোলিপিড। এখন তুমি পরে গিয়ে পড়বে এই গ্লাইকোলিপিড আমাদের সেলের বহু জায়গায় আমরা ফাংশনের কাজে লাগিয়ে থাকি। তার মানে এই প্রোটিন বা লিপিডের সঙ্গে এই কার্বোহাইড্রেট বা অলিগোস্যাকারাইড অ্যাড করে ওকে ফাংশনাল একটা কম্পোনেন্টে কনভার্ট করা, গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিডে কনভার্ট করানোর পুরো দায়িত্বটা রয়েছে গলগি বডির উপরে।
আর এই যে গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন করতে গিয়ে তৈরি করতে গিয়ে যে কার্বোহাইড্রেটটা অ্যাড করছে, এই অ্যাড করার প্রসেসটাকে একটা স্পেশাল নামে আমরা ডেকে থাকি। দিস প্রসিডিউর ইজ কল্ড দ্য গ্লাইকোসাইলেশন। The second important MCQ for the NEET. Now, which organism mainly related to the glycosylation? Actual answer হওয়া উচিত গলগি বডি। কখনো কখনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কিছুটা গ্লাইকোসাইলেশন করতে পারে, বাট মেইন যে জায়গায় গ্লাইকোসাইলেশন হয়ে থাকে সেটা হয়ে থাকে গলগি বডির মধ্যে। তাহলে নিটের পয়েন্ট অফ ভিউ থেকে এই দুটো কোশ্চেন আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মডিফিকেশন এন্ড সিক্রেশন, আর সেকেন্ড হচ্ছে গ্লাইকোসাইলেশন। এই দুটো কাজ আমরা কখনোই গলগি বডি থেকে ভুলবো না, এই দুটো আমাকে জানতেই হবে ফাংশন অফ দা গলগি বডির মধ্যে। এরপরে বাকি এক্সট্রা ফাংশন গুলো তুমি এই মুহূর্তে মনে না রাখলেও চলবে। যেমন কি না, তার মধ্যে আরো একটা কোশ্চেন তোমাদের কাছে তোলে না, গলগি বডি কি করছে না, গলগি বডি প্রচুর ভেসিকল তৈরি করে। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভেসিকল তৈরি করে, তার মধ্যে রাফ হলে প্রোটিনকে পুরো দেয়, ঠিক সেরকম স্মুথ হলে লিপিড বা ফ্যাটকে পুরো দেয়। গলগি বডি এরকম প্রচুর ভেসিকলকে পুরো দেয়, ভেসিকলকে তৈরি করে, এবং ভেসিকলকে তৈরি করার পরে গলগি বডি কোনো না কোনো এরকম একটা ভেসিকলের মধ্যে কাকে পুরো দিল না, ভেসিকলের মধ্যে পুরো দিল প্রচুর হাইড্রোলাইটিক এনজাইম। গলগি বডি কোন একটা ভেসিকলের মধ্যে পুরো দিল প্রচুর প্রোটিন, বললো তোমার অমুক নাম, তুমি সেলের অমুক জায়গায় গিয়ে কাজ করো। গলগি বডি কোন একটা প্রোটিনের মধ্যে পুরো দিল কোন একটা প্রচুর লিপিড, দিয়ে বললো তোমার অমুক হরমোন, তোমার নাম, তুমি সেলের বাইরে গিয়ে কাজ করো। গলগি বডি কোন একটা থলি তৈরি করলো এবং সেই থলির মধ্যে কোন কাউকে পুরতেই ভুলে গেল, ঠিক আছে। তাহলে গলগি বডি অনেক ভেসিকল তৈরি করে, এবং এই প্রত্যেকটা ভেসিকলের মধ্যে গলগি বডি কোনো না কোনো জিনিস ভিতরে দেওয়ার চেষ্টা করে। না, গলগি বডি যদি যে ভেসিকলটা তৈরি করলো এবং সেই ভেসিকলের মধ্যে যদি হাইড্রোলাইটিক এনজাইমকে পুরে দেয়, তবে এই ভেসিকলগুলা এই হাইড্রোলাইটিক এনজাইম পূর্ণ এই ভেসিকলটার নাম একটা স্পেশাল নাম দিই আমরা। দিস ইজ কল্ড দ্য প্রিলাইসোজোম, বা ডাইরেক্ট আমরা লিখব লাইসোজোম বা প্রিলাইসোজোম। ঠিক সেরকম গলগি বডি এই ভেসিকলটার মধ্যে এমন কিছু প্রোটিনকে পুরে দিল যে প্রোটিনগুলো কোনো এনজাইমের কাজ করলো এবং সেই এনজাইমটা সেলের ভিতরে কাজ করতে শুরু করলো। ঠিক সেরকম গলগি বডি এই ভেসিকলের মধ্যে কোনো লিপিড বা স্টেরয়েড জাতীয় কেমিক্যালকে পুরে দিল, বললো তুমি একটা হরমোন, তুমি সেলের বাইরে গিয়ে কাজ করো। ঠিক সেরকম গলগি বডি একটা থলি তৈরি করলো, সেই থলির মধ্যে কাউকেই পুরতে ভুলে গেল, ফাঁকা একটা স্যাক তৈরি করে ফেললো, তখন এই স্যাকটার নাম হয়ে গেল ভ্যাকুয়াল। তাহলে আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি গলগি বডির আরো একটা ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে না, গলগি বডি যেমন লাইসোজোমকে তৈরি করতে পারে, গলগি বডি আবার ভ্যাকুয়ালকেও তৈরি করতে পারে। তাহলে তোমাকে একটা ইম্পর্টেন্ট থার্ড এমসিকিউ ফর নিট, যে তোমাকে কোশ্চেন করে লাইসোজোম কোথা থেকে তৈরি হয়, তাহলে অ্যানসার হবে লাইসোজোম জেনারেলি ডেভেলপ ফ্রম গলগি বডি। তাহলে তুমি বুঝতে পেরেছো গলগি বডি লাইসোজোম তৈরির সাথেও রিলেটেড। এই তিনটে ফাংশন আমরা জানলাম। ভ্যাকুয়াল কোথা থেকে তৈরি হয় না, গলগি বডি থেকেও ভ্যাকুয়াল তৈরি হতে পারে। কখনো কখনো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিছু ভ্যাকুয়াল তৈরি করতে পারে, বাট মেইনলি আবারও অ্যানসার গলগি বডি মেইন ভ্যাকুয়াল তৈরির সাথে রিলেটেড। এই জায়গাটাও আমরা ক্লিয়ার করে দিতে পারলাম। এই তিনটে ফাংশন আমাকে চোখ বুঝে মনে রাখতে হবে। দেখো, গলগি বডি শুধুমাত্র এই লাইসোজোমকেই তৈরি করে না, গলগি বডি শুধুমাত্র এনজাইমকে তৈরি করে না, গলগি বডি শুধুমাত্র হরমোনকে সিক্রেশন করে না, গলগি বডি শুধুমাত্র ভ্যাকুয়ালকে তৈরি করে না, গলগি বডি ডিসাইড করে কার পরে কে তৈরি হবে। গলগি বডি ডিসাইড করে যে এখন লাইসোজোম তৈরি করব, এখন এনজাইম তৈরি করব না। গলগি বডি ডিসাইড করে এখন এনজাইম তৈরি হবে, এখন ভ্যাকুয়াল তৈরি হবে না। গলগি বডি ডিসাইড করে এখন হরমোন তৈরি হবে, এখন লাইসোজোম তৈরি হবে না। তাহলে শুধুমাত্র এটা তৈরিই করে না, কার পরে কে তৈরি হবে, কে কোথায় যাবে, কে কোথায় গিয়ে কি কাজ করবে, সেই পুরো কন্ট্রোল সিস্টেমটাও গলগি বডির মধ্যে রয়েছে। যেটা আমরা রাস্তাঘাটে দেখতে পাই, কার পরে কোন গাড়িটা যাবে, কোন গাড়িটা কোন দিকে যাবে, সেটা যেমন ট্রাফিক পুলিশ কন্ট্রোল করে থাকে, ঠিক সেলের মধ্যে কখন লাইসোজোম তৈরি হবে, কখন এনজাইম তৈরি হবে, কখন হরমোন তৈরি হবে, কখন ভ্যাকুয়াল তৈরি হবে, কার পরে তৈরি হবে,
সেই পুরো কন্ট্রোল সিস্টেমটাই হয়ে থাকে গলগি বডির মধ্যে। সেই জন্য ফোর্থ আর একটা কোশ্চেন, খুব টাফ কোশ্চেন বলে দিতে পারে, গলগি বডি অলসো কল দা ট্রাফিক পুলিশ অফ দা সেল। গলগি বডিকে কখনো কখনো একে বলে থাকে দ্য ট্রাফিক পুলিশ অফ দা সেল। তো তোমার যদি কখনো কোশ্চেন পড়ে, বাট এটা নিটে আসবে না কোনোদিনই, তোমাকে যদি কখনো একটা জেনারেল নলেজ হিসাবে আমি এটা বলতেই পারি যে ট্রাফিক পুলিশ অফ দা সেল কাকে বলা হয়, দা অ্যানসারটা হবে গলগি বডিকে বলা হয় দা ট্রাফিক পুলিশ অফ দা সেল। এই ছাড়া যে ফাংশনটা তোমরা পড়ে নিয়েছো অলরেডি, দেখো তোমাদের আমি পড়েছিলাম যখন সেল প্লেট ফরমেশন হয় তখন গলগি বডির টুকরোগুলো সেল প্লেট তৈরি করতে কাজে লাগায়। তাহলে আমরা এটাও বলতে পারি গলগি বডি অলসো হেল্প টু ফরমেশন অফ সেল প্লেট। ধরো তোমাকে আমি একটা এখানে বলে দিয়েছি যে হরমোন সিক্রেশনের সঙ্গে রিলেটেড অর্গানেলটার নাম গলগি বডি। এখন তোমাকে একটা কোশ্চেন করে দিল যে থাইরক্সিন হরমোন সিক্রেশনের সঙ্গে রিলেটেড অর্গানেলটার নাম কি। তাহলে তুমি এই এমসিকিউ গুলো পড়ে গেছো, এখন তোমাকে প্রশ্ন করে দিল যে থাইরক্সিন বলতে একটা খুব ইম্পর্টেন্ট হরমোন রয়েছে, আর এই থাইরক্সিন হরমোনের সাথে এই থাইরক্সিন হরমোন সিক্রেশনের সাথে রিলেটেড সেল অর্গানেলটার নাম কি। এটা একটা নিটের ইম্পর্টেন্ট এমসিকিউ, থাইরক্সিন এই পার্টটা নিটে রয়েছে। তো তোমায় কোশ্চেন করে দিল থাইরক্সিন হরমোনের সিক্রেশনের সাথে রিলেটেড সেল অর্গানেলটার নাম কি। এখন তুমি তো থাইরক্সিন হরমোনের নামটা পড়ে যাওনি, তুমি বাট তোমাকে পড়ানো হয়েছে যে হরমোন সিক্রেশনের সঙ্গে রিলেটেড সেল অর্গানেলটার নাম হচ্ছে গলগি বডি। এখন তোমাকে হরমোন না বলে একটা হরমোনের নাম দিয়ে দিল, তাহলে নিশ্চয়ই এই অ্যানসারটা হওয়া উচিত গলগি বডি। তাহলে কোশ্চেন এইভাবে কিনা টুইস্ট করে দিলেও আশা করি তোমরা পারবে। তাহলে মোটামুটি আমি গলগি বডির 5টা ফাংশন বলেছি, এছাড়াও আরো কিছু ফাংশন পাবে। ভাইটালোজেনেসিস, যেমন মাইটোকন্ড্রিয়ার ফাংশন ছিল ভাইটালোজেনেসিস, মানে ইয়ক ফর্মেশন, ইয়ক স্যাক ফর্মেশন, ইয়ক ফর্মেশনের জন্য গলগি বডিও হেল্প করে থাকে। তাহলে এগুলো না জানলেও চলবে, বাট তুমি মেন এই 3টে ফাংশন একদম চোখ বুজে মনে রাখবে। এক হচ্ছে মডিফিকেশন সিক্রেশন, সেকেন্ড হচ্ছে গ্লাইকোসাইলেশন, থার্ড হচ্ছে ফ্রি লাইসোজোম ফর্মেশন। এই 3টে নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমি 4টে ফাংশন বললাম, ট্রাফিক পুলিশ, সেল প্লেট, থাইরক্সিন অথবা মেলাটোনিন, এগুলো এক একটা পিগমেন্ট। মেলাটোনিন হচ্ছে একটা পিগমেন্ট, সেই মেলাটোনিন পিগমেন্ট সিক্রেশনে কার হেল্প আছে, গলগি বডি। এখন তুমি সেটা সিক্রেশনটা পড়ে গেছো, বাট হতে পারে সেটা হরমোন সিক্রেশন, হতে পারে সেটা পিগমেন্ট সিক্রেশন। তোমাকে একটা পিগমেন্ট নাম দিয়ে দিল মেলাটোনিন, যে মেলাটোনিন সিক্রেশন এর রিলেটেড সেল অর্গানেলের নাম কি, তুমি হ্যাঁ হয়ে গেলে। বাট তুমি যদি বলো যে পড়ানো হয়নি, সে কথাটা ভুল বলা হবে, কারণ তোমাকে পড়িয়ে দিয়েছি যে সিক্রেশনের সাথে রিলেটেড সেল অর্গানেলের নাম হচ্ছে গলগি বডি, আর কোশ্চেন দিয়েছে মেলাটোনিন সিক্রেশনে কোন সেল অর্গানেল হেল্প করে থাকে। তোমার অ্যানসার একদম হওয়া উচিত গলগি বডি। ঠিক আছে, তাহলে আমরা গলগি বডির এই ফাংশন কয়েকটা পড়লাম, মোটামুটি গলগি বডি আমরা পড়ে নিয়েছি। এবং গলগি বডি পড়তে গিয়ে দেখলাম এই গলগি বডি কখনো কখনো সেলের প্রয়োজনে একটা থলি তৈরি করে, আর সেই থলির মধ্যেই কিছু হাইড্রোলাইটিক এনজাইম পুরে দেয়, এবং যখনই হাইড্রোলাইটিক এনজাইম পুরে দেয় তখন এই থলিটার একটা স্পেশাল আমরা নাম দিয়ে দিই, এবং সেই নামটাকে আমরা বলে থাকি লাইসোজোম। অ্যাকচুয়ালি গলগি বডি যে লাইসোজোমটা তৈরি করে সেই লাইসোজোমটা তখনও ঠিকমতো ফাংশন করতে পারে না, তাই আমি একে ডাইরেক্ট লাইসোজোম না বলে আমি একে বলে থাকি প্রি লাইসোজোম। ঠিক আছে, তাহলে এখন আমরা নেক্সট স্টেপে এখন যেটা স্টার্ট করব, দ্যাট ইজ দ্য লাইসোজোম। এক মিনিট। দেখো লাইসোজোম যখন আমি নামটা লিখেছি, এই নামটার মধ্যেই দেখো অনেক কিছু রয়েছে, কিভাবে এমসিকিউ তৈরি হয়। দেখো
দেখো জোন শব্দের অর্থ তো আমি অলরেডি বলেছি, একটা স্টেবল বডি, একটা বডি। বাট যে বডিটা লাইসো এই কথাটা এসেছে ফ্রম লাইসিস, তাহলে এমন একটা স্টেবল বডি যে বডিটা রিলেটেড টু দা লাইসিস, কোন একটা সেলের ডিফেক্টিভ যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, এই একটা সেল, এই সেলটা বহুদিন ধরে কাজ করছে, বহুদিন ধরে কাজ করার পরে এই সেলের মধ্যে কিছু মাইটোকন্ড্রিয়া ডেড হয়ে পড়ে রয়েছে, দেখা গেছে কিছু রাইবোজোম এখানে ডেড হয়ে পড়ে রয়েছে, কিছু বাইরে থেকে এসছে এমন কোন পার্টিকেল এর মধ্যে ডেড হয়ে পড়ে রয়েছে, তাহলে এগুলো তো সেলের কোনো কাজ নেই, বরঞ্চ সেলের মধ্যে থেকে গেলে প্রবলেম হতে পারে। ফলে এই সেলের মধ্যে এই জিনিসগুলোকে ধ্বংস করার দায়িত্ব কাকে দিয়েছে, না লাইসোজোমকে। ক্লিয়ার? সেই জন্যই নামটা এইভাবে দেওয়া হয়েছে। তাহলে এমন একটা বডি যে সেলের অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে লাইসিস করার কাজে ব্যবহার করা হয় থাকে, সেই বডিটার নামই হয়ে গেছে লাইসোজোম। এখন তোমাকে আমি ভেঙে বোঝালাম কেন, কারণ এই লাইসোজোম নামটা তুমি জেনে গেছো, ঠিক আছে? এখন তোমাকে একটা কোশ্চেন করলো, দেখো কিভাবে কোশ্চেনটা হলো, যে তুমি জানো, দেখো তোমরা একটা পাখির নাম করেছো ঝাড়ুদার পাখি, সবাই বলবে কাক। কেন ঝাড়ুদারকে কাক কেন বলা হয়, কাককে কেন ঝাড়ুদার বলা হয়? কারণ ওটা পরিবেশের মধ্যে নোংরা আবর্জনাগুলো নষ্ট করতে হেল্প করে থাকে, সেজন্য কাককে বলা হয় থাকে ঝাড়ুদার পাখি বা স্ক্যাভেঞ্জার বার্ড। স্ক্যাভেঞ্জার শব্দের অর্থ হচ্ছে ঝাড়ুদার। তো তুমি এটা জেনে গেছো যে লাইসোজোম, বাট তোমায় নিটের কোশ্চেন করা হলো কোন সেল অর্গানেলকে আমাকে বলতে পারে স্ক্যাভেঞ্জার অফ দা সেল, আমরা কাকে বলবো? তোমার মাথায় হাত, যে স্ক্যাভেঞ্জার আবার কি? স্ক্যাভেঞ্জার তো ঝাড়ুদার, ঝাড়ুদার মানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে যে নষ্ট করতে হেল্প করে থাকে, আর সেটা তো লাইসোজোমই করছে। তাই আমরা কি লাইসোজোমকে আরো একটা নামে ডাকতে পারি না, না স্ক্যাভেঞ্জার অফ দা সেল? তাহলে তোমার নিটের কোশ্চেন হলো কাকে আমরা স্ক্যাভেঞ্জার অফ দা সেল বলতে পারি। আবার দেখো তোমার ঘরের যে অতিরিক্ত জিনিসপত্র, নষ্ট জিনিসপত্রগুলো তোমরা ফেলো কোথায় গিয়ে? ডাস্টবিনে। তাহলে তুমি বলতে পারি না যে সেলের মধ্যে যত অপ্রয়োজনীয় জিনিসপত্র সব আমরা লাইসোজোমকে দিয়ে থাকি, তাহলে লাইসোজোমকে আমরা একটা ডাস্টবিনের সাথে তুলনা করতে পারি না? ঠিক সেরকম লাইসোজোমকে আমরা সেলের ডাস্টবিনও বলে থাকি, ঠিক আছে? তাহলে লাইসোজোমকে যেমন আমরা স্ক্যাভেঞ্জারও বলে থাকি, লাইসোজোমকে আমরা একটা ডিসপোজাল ইউনিটও বলে থাকি, ডিসপোজাল ইউনিটও বলে থাকি অর সেল। তাহলে একটা লাইসোজোমের অনেকগুলো নাম হয়ে গেল, ডিসপোজাল ইউনিট, লাইসোজোমের নাম লাইসোজোম, আবার লাইসোজোমের নাম স্ক্যাভেঞ্জার, ঠিক আছে? বাট করে কি করে? কোশ্চেন তো হবে এটাই, যে নাম যাই দাও না কেন, ফাংশনটা মোটামুটি বুঝে গেছি, বাট এরা স্ক্যাভেঞ্জারই বলি বা ডিসপোজালই বলি, কিভাবে করে, ডিসপোজাল এই অর্গানগুলোকে কিভাবে নষ্ট করে, ঠিক আছে? তার আগে এটা বোঝার আগে জানতে হবে একটা ইম্পর্টেন্ট জায়গা, প্রায় সমস্ত ইউক্যারিওটিক সেলের মধ্যে লাইসোজোম পাওয়া যায়। এই লাইসোজোম তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস, কে আবিষ্কার করেছে? এটা ছাড়া সেল তো গার্বেজে ভর্তি হয়ে যেত, তাহলে সেল নিজেই ডেথ হয়ে যেত। লাইসোজোম আছে বলে সেল বেঁচে আছে বলতে পারি, ক্লিয়ার? তাহলে এই একটা ইম্পর্টেন্ট সেল অর্গান ফার্স্ট কে আবিষ্কার করেছিল, সেটাও একটা কোশ্চেন আসে। তাহলে এই শুধু এই নামটুকু মনে রাখতে হবে, ডি দুবে। তাহলে এই ডি দুবে বলে যে ভদ্রলোক আছেন, এই সায়েন্টিস্টের নামটাও খুব ইম্পর্টেন্ট, যে নামটা লাইসোজোমের সাথে রিলেটেড, ঠিক আছে? তো তিনি যে লাইসোজোমটার কথা বললেন না, এটাই জানা গেল। তাহলে আমরা দেখলাম যে লাইসোজোমটার কথা বলছি, ডি দুবে যে লাইসোজোমের কথা বলেছেন, সেই লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নয়, গলগি বডি থেকে তৈরি হয়। তাহলে গলগি বডি যে লাইসোজোমটা তৈরি করে, সেই লাইসোজোমটাকে আমরা বলে থাকি প্রি লাইসোজোম। তাহলে এই যে লাইসোজোম, সেই লাইসোজোমটাকে আমরা বলে থাকলাম কি প্রি লাইসোজোম। এই লাইসোজোমটা অ্যাকচুয়ালি ম্যাচিওর হয়ে থাকে, বাট অ্যাকচুয়ালি লাইসোজোম কি না, আমরা বলে থাকি লাইসোজোম হচ্ছে এমন একটা স্যাক, যে স্যাকের মধ্যে প্রচুর এনজাইম থাকে, প্রায় 45 টু 50 টাইপ অফ এনজাইম। এটা বিভিন্ন বইয়ের মধ্যে ভ্যারি করা আছে, প্রায় 45 টু 50 টাইপ অফ এনজাইম এই স্যাকটার মধ্যে পূর্ণ করা থাকে। গলগি বডি এই স্যাকের মধ্যে প্রায় 45 থেকে 50 রকমের এনজাইম দিয়ে ভর্তি করে দেয়, তাই এই স্ট্রাকচারটার নাম হয়ে যায় লাইসোজোম।
বাট যে এনজাইমগুলো ভর্তি করে সেই এনজাইমগুলোর একটা ইম্পর্টেন্ট ফাংশনও রয়েছে না। এই এনজাইমগুলো যখনই কাজ করবে, কোনো জিনিসকে যখনই লাইসিস করবে, এই যে লাইসিস করে, কি দিয়ে লাইসিস করে না এই এনজাইম দিয়ে লাইসিস করে। বাট যখনই লাইসিস করবে কখনোই ওয়াটার ছাড়া লাইসিস করতে পারে না। ওয়াটার মানে হাইড্রো। তাহলে এই এনজাইমগুলো উইথ দ্য প্রেজেন্স অফ হাইড্রো, ওয়াটারের প্রেজেন্সে লাইসিস করে। লাইসিস মানে লাইটিক, তাই এই এনজাইমগুলোকে বলা হয়ে থাকে হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে এখানে লাইসোজোম হচ্ছে এমন একটা স্যাক, এনজাইম পূর্ণ স্যাক, যে স্যাকের ভেতরে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো একটা ইম্পর্টেন্ট ফিচার রয়েছে, যে ফিচারটা হচ্ছে কি না এই অল এনজাইম আর ফাংশনস ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার। তাই এই এনজাইমগুলোকে আমরা বলে থাকি হাইড্রোলাইটিক এনজাইম। তাই তোমার কোশ্চেন হবে এটাই না, হাইড্রোলাইটিক এনজাইম পূর্ণ সেলের মধ্যে প্রাপ্ত স্যাকটার নাম কি? না অ্যানসার শুড বি দা লাইসোজোম। কে আবিষ্কার করেছেন? না অ্যানসার হবে ডি টুডে। এই কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। বাট একটা জিনিস দেখো, অ্যাকচুয়ালি লাইসোজোম, এই যে লাইসোজোমটা তৈরি হয়েছে, এই লাইসোজোমটাকে আমি বললাম হাইড্রোলাইটিক পূর্ণ, এই অর্গানটাকে আমরা প্রি লাইসোজোম বললাম। ক্লিয়ার? এটা এখনো ম্যাচিওর হয়নি। ক্লিয়ার? তাহলে এটা ম্যাচিওর কিভাবে হয়, কখন একে ম্যাচিওর লাইসোজোম বললাম, এটা একটা সিম্পল কোশ্চেন তোমার কাছে আসবে। তাহলে এটা আমি ম্যাচিওর বললাম না, এটা ম্যাচিওর কখন বলবো। আরেকটা কোশ্চেন তোমার কাছে আসবে, এই যে লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে তো ভর্তি রয়েছে, তাহলে হাইড্রোলাইটিক এনজাইম যখন বিভিন্ন সেল অর্গানেলকে ডিসপোজ করতে পারে, এই সেল অর্গানেল যখনই এই এনজাইমের সংস্পর্শে আসবে এই সেল অর্গানেলগুলো নষ্ট হয়ে যাবে। তার মানে নিশ্চয়ই এই এনজাইমটা যে কোনো সেলের যে কোনো পার্টকে নষ্ট করে দিতে পারে। তাই তুমি এই মেমব্রেনটাকে যখন খুশি তখন তো নষ্ট করতে পারো না। ধরো লাইসোজোমটা তৈরি হলো, সাথে সাথে লাইসোজোমটা নষ্ট হয়ে গেল, তাহলে গোটা সেলটাই মরে যাবে, তখন একে বলা হয় সুইসাইড ব্যাগ। আবার ধরো এই লাইসোজোমটা এই সেল অর্গানেলকে গিলে ফেললো, বা এই লাইসোজোমটা ঘুরতে ঘুরতে এই সেল অর্গানেলের কাছে চলে গেল, তখন যদি এই মেমব্রেনটা না ভাঙে তাহলে এই সেল অর্গানেলটাও নষ্ট হবে না। ক্লিয়ার? তাহলে এই যে লাইসোজোমের যে মেমব্রেনটা রয়েছে সেই মেমব্রেনটার একটা ইম্পর্টেন্ট ফিচার রয়েছে। ঠিক আছে? এই মেমব্রেনটা কখন কি ফাংশন করবে, কখন এই মেমব্রেনটাকে ডিগ্রেড হতে হবে, কখন এই মেমব্রেনটা ডিগ্রেড হবে না, সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার কাছে। তাহলে এই যে লাইসোজোমটা তৈরি করলাম, আমরা নাম দিলাম এই লাইসোজোমটাকে প্রি লাইসোজোম, সবে মাত্র গলগি বডি একে তৈরি করেছে। এখন আমি দুটো, যখন এই লাইসোজোমটা প্রি থেকে ম্যাচিওর লাইসোজোমে কনভার্ট হবে, তাহলে কোশ্চেন ছিল কিভাবে কনভার্ট হয়। আর সেকেন্ড বললাম এই লাইসোজোমের মেমব্রেনটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন তখন এই মেমব্রেনটা ভাঙতে পারে না। মেমব্রেনটা ধরো এই সেলটার অনেক বয়স হয়ে গেছে, সেলটার কোনো কাজ নেই, তখন সিগন্যালিং মেকানিজম অনুযায়ী লাইসোজোম তার মেমব্রেনটাকে ভেঙে ফেলে এবং পুরো সেলটাকে নষ্ট করে দেয়। ফলে বডি থেকে একটা অকেজো সেল নষ্ট করে দেয়। এভাবে বডি নিজেকে অনেক সময় বাঁচিয়ে রাখে। ঠিক আছে? তাহলে লাইসোজোমের মেমব্রেনটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে? তাহলে আমি দুটো অ্যানসার আগে একটার পর একটা দেবো। ফার্স্ট অ্যানসার, এই প্রি লাইসোজোমটা কিভাবে ম্যাচিওর লাইসোজোম হয়। অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই এনজাইম, না এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো যখন তখন কাজ করতে পারে না। এদের কাজ করার জন্য একটা পার্টিকুলার পিএইচ লাগে এবং সেই পিএইচটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ। এবং অনেক বই অনেক রকম দেওয়া আছে পিএইচ 5 এর কাছাকাছি। তাহলে এই লাইসোজোমটা, এই প্রি লাইসোজোমটা ফাংশনাল লাইসোজোমে হতে গেলে এই লাইসোজোমের ভিতরে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। যতক্ষণ না অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এই লাইসোজোমটা ফাংশনাল লাইসোজোমে কনভার্ট হতে পারবে না। তাহলে যেই মাত্র প্রি লাইসোজোমটা তৈরি হলো, যদি এই লাইসোজোমটাকে ম্যাচিওর লাইসোজোমে কনভার্ট হতে হয় বা ফার্স্ট ফাংশনাল লাইসোজোমে কনভার্ট হতে হয়, তাহলে এর ভিতরে একটা অ্যাসিডিক পিএইচ মেইনটেইন করার ব্যবস্থা করতে হবে। তো কি করা হয়,
না সাথে সাথে এই লাইসোজোমের মেমব্রেনে কিছু প্রোটন পাম্প দেখতে পাওয়া যায়, না যে পাম্পগুলো উইথ দ্য হেল্প অফ এটিপি খরচা করে বাইরে থেকে H+ আয়নকে লাইসোজোমে ঢোকাতে হেল্প করে। তাহলে এই যে প্রি লাইসোজোম এবং ম্যাচিওর লাইসোজোমের মধ্যে ইম্পর্টেন্ট ডিফারেন্স হয়ে গেল এটাই, না প্রি লাইসোজোমের ভেতরে এনভায়রনমেন্টটা অ্যাসিডিক পিএইচ ছিল না, যার ফলে এনজাইম গুলো ইনঅ্যাক্টিভ ছিল। এর ভেতরে এনজাইম গুলো এখনো অ্যাক্টিভ নয়, দিস আর ইনঅ্যাক্টিভ এনজাইম। অ্যাক্টিভ তখনই হবে যখন এর ভেতরে একটা অ্যাসিডিক পিএইচ চলে আসবে। পিএইচটা কি করে আসবে, না এই মেমব্রেনে কিছু প্রোটন পাম্প দেখতে পাওয়া যায়, সেই প্রোটন পাম্পটা উইথ দা হেল্প অফ এটিপিএস এনজাইম। এই পাম্প অ্যাকচুয়ালি একটা এনজাইম, পরে তোমরা জানবে যে এটিপি কে ব্রেক ডাউন করে সেই এনার্জিকে কাজে লাগিয়ে প্রোটনকে সেলের ভেতরে লাইসোজোমের ভিতরে এন্ট্রি করতে হেল্প করে। ফলে যত বেশি H+ লাইসোজোমের ভেতরে ঢুকবে, লাইসোজোমের ভেতরটা তত বেশি অ্যাসিডিক হবে এবং এই এনজাইমগুলো তত বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখনই লাইসোজোমের ভেতরে এনজাইমগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই লাইসোজোমটাকে আমরা প্রি লাইসোজোম বলবো না। নাও দিস লাইসোজোম ইজ কল্ড দ্য ম্যাচিওর লাইসোজোম, এবং ফার্স্ট তৈরি এই ম্যাচিওর লাইসোজোমটাকে আমরা বলে থাকি প্রাইমারি লাইসোজোম। ফার্স্ট পয়েন্ট। তাহলে আমি এখন অ্যানসার দিয়ে ফেললাম কিভাবে লাইসোজোম প্রি লাইসোজোম থেকে ফার্স্ট প্রাইমারি লাইসোজোমে কনভার্ট হয়, এবং তার পিছনে একটা প্রোটন পাম্প এটিপিএস প্রোটন পাম্প দায়ী, সেটাও আমি দেখলাম। সেকেন্ড পয়েন্ট বললাম, না এই মেমব্রেনটা যখন তখন নষ্ট হতে পারে না, বাট যখন দরকার তখন নষ্ট হয়। তার মানে এই মেমব্রেনটার উপরে লাইসোজোম চারিপাশে যে মেমব্রেনটা আছে, সেই মেমব্রেনের উপরে সেলের একটা কন্ট্রোল সিস্টেম কাজ করে। সেল এমন কিছু কেমিক্যালকে পাঠায় যারা মেমব্রেনটাকে ভাঙতে দেয় না, আবার এমন কিছু কেমিক্যাল রয়েছে যেটা এই মেমব্রেনকে ভেঙে দিতে পারে। তার মানে এই মেমব্রেনের স্টেবিলিটি কন্ট্রোল হয় কিছু কেমিক্যাল দিয়ে। তাহলে আমাদের সেল এই মেমব্রেনটাকে কন্ট্রোল করতে পারে, কখন এই মেমব্রেনটা নষ্ট হবে, কখন এই মেমব্রেনটা নষ্ট হবে না। সেল এমন কিছু কেমিক্যাল তৈরি করে যে কেমিক্যাল এই মেমব্রেনটার স্টেবিলিটির সাথে রিলেটেড। না যে সমস্ত কেমিক্যাল লাইসোজোমের এই মেমব্রেনটাকে স্টেবিলিটি দিতে হেল্প করে, সেল যে সমস্ত কেমিক্যালকে সিলেক্ট করেছে এই মেমব্রেনটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য, সেই কেমিক্যালগুলোকে বলা হয়ে থাকে মেমব্রেন স্টেবিলাইজার। ঠিক সেল এমনও কিছু কেমিক্যাল তৈরি করে যে কেমিক্যালগুলো প্রয়োজনের সময় এই মেমব্রেনটাকে নষ্ট করতে ব্যবহার করা হয়ে থাকে, না সেই সমস্ত কেমিক্যালগুলোকে বলা হয়ে থাকে মেমব্রেন স্টেবিলাইজার। তাহলে এই আরো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ জায়গা আছে যে লাইসোজোমের মেমব্রেনটার স্টেবিলিটি কিছু কেমিক্যাল দিয়ে কন্ট্রোল হয়ে থাকে। ক্লিয়ার? না কিছু কেমিক্যাল, এমন কিছু সেল কেমিক্যাল তৈরি করে যার জন্য লাইসোজোম মেমব্রেনটা ভাঙতে পারে না, কারণ কেমিক্যালগুলো মেমব্রেনটাকে স্টেবিলিটি দিয়ে থাকে এবং তাদেরকে বলা হয় মেমব্রেন স্টেবিলাইজার। আবার এমনও কিছু কেমিক্যাল আছে সেল তৈরি করে যে কেমিক্যালগুলো প্রয়োজনের সময় লাইসোজোম মেমব্রেনটাকে ডিগ্রেড হতে সাহায্য করে থাকে, দে আর কল্ড দ্য মেমব্রেন লেবিলাইজার। তাহলে এখানে দুটো কোশ্চেন আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। না কোশ্চেনটা হয় মেমব্রেন লেবিলাইজারের উদাহরণ দিয়ে থাকো, না মেমব্রেন লেবিলাইজারের উদাহরণের মধ্যে একটা ইম্পর্টেন্ট एग्जांपल আমরা দিয়ে থাকি ভিটামিন ডি, ভিটামিন কে। এছাড়াও দেখবে বহুতবার এমসিকিউ এ পেয়েছো, না টেস্টোস্টেরন বলে একটা হরমোন আছে, পরে তোমরা পড়বে সেই টেস্টোস্টেরন বানানটা দেখে নেবে। টেস্টোস্টেরন বলে হরমোন আছে, সেই হরমোনটাও অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ এ মেমব্রেন লেবিলাইজার। তোমাকে কোশ্চেন করবে নিটের ক্ষেত্রে, এই কোশ্চেনটা আসতে পারে
which chemical বা which hormone is related to the membrane lability of lysosome লাইসোজোমের মেমব্রেনকে ডিগ্রেড করার জন্য আমরা কোন কেমিক্যালটা বা কোন হরমোনকে ইউজ করতে পারি কোন হরমোন লাইসো মেমব্রেনকে ডিগ্রেড করে অ্যানসার হবে টেস্টোস্টেরন ঠিক সেরকম এমন কিছু কেমিক্যাল আছে যে কেমিক্যালগুলো মেমব্রেনের স্টেবিলিটি দিয়ে থাকে এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় একটা ইম্পর্টেন্ট एग्जांपल হয় কর্টিসন কর্টিসন এমন একটা হরমোন যে হরমোন সেল যখন রিলিজ করে সেল লাইসোজোমের মেমব্রেনকে স্টেবিলিটি দিয়ে থাকে ঠিক সেরকম আরো একটা एग्जांपल হচ্ছে কোলেস্টেরল কর্টিসন কোলেস্টেরল এই সমস্ত হরমোন বা কেমিক্যাল গুলো লাইসোজোম মেমব্রেনকে স্টেবিলিটি দিয়ে থাকে ঠিক সেরকম ভিটামিন ডি ভিটামিন কে টেস্টোস্টেরন ইউভি রেডিয়েশন এরা লাইসোজোম মেমব্রেনকে ধ্বংস করতে হেল্প করে থাকে লেবিলাইজার হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কয়েকটা এমসিকিউ পেলাম নিটের পয়েন্ট অফ ভিউ থেকে এর ভিতরে কি থাকে হাইড্রোলাইটিক এনজাইম পূর্ণ থাকে আমি জানলাম না এই লাইসোজোমটা ম্যাচিউর লাইসোজোমে হয় কি করে না ডিউ টু প্রেজেন্স অফ অ্যাসিডিক পিএইচ অ্যাসিডিক পিএইচটা কত না পিএইচটা প্রায় 5 এর কাছাকাছি সেকেন্ড ইম্পর্টেন্ট এমসিকিউ থার্ড এমসিকিউ করলাম যে অ্যাসিডিক পিএইচটা মেইনটেইন হয় কিভাবে না উইথ দ্য হেল্প অফ এটিপিএস পাম্প একে বলা হয় এটিপিএস প্রোটন পাম্প is the third MCQ ATPase proton পাম্পের মাধ্যমে লাইসোজোমের ভেতরে অ্যাসিডিক এনভায়রনমেন্ট মেইনটেইন হয় ফিফথ MCQ পড়লাম এখানেই পড়লাম যে কর্টিসন ইজ দা membrane labilizer or stabilizer না কর্টিসন ইজ দা एग्जांपल অফ membrane stabilizer তাহলে মোটামুটি লাইসোজোমের আমরা স্ট্রাকচার পড়ে নিতে পারলাম এখন লাইসোজোমের কতগুলো টাইপ রয়েছে অ্যাকচুয়ালি এখনো লাইসোজোমটা কাজ